সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নাগরিকের নিয়মিত আয়োজন বিশ্লেষণে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। প্রিয় দর্শক, বাংলাদেশ এখন আর দরিদ্র দেশের কাতারে নেই। গত 3 দশকে তৈরি পোশাক খাতের বদৌলতে দেশের আর্থসামাজিক উন্নতি চোখে পড়ার মতো, কিন্তু শিল্প খাতে, বিশেষ করে তৈরি পোশাক খাতে সাম্প্রতিক সময় দেখা দিয়েছে অনিশ্চয়তা। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিয়ে মালিকরা হতাশ। যদিও চলতি অর্থ বছরে রপ্তানি থেকে $50 বিলিয়ন অর্জন করতে চায় সরকার। এই লক্ষ্য অর্জনে করণীয় কী, এসব বিষয় নিয়েই আজ আমরা আলাপ করব। অতিথি খন্দকার বেলায়েত হোসেন, তিনি বিজিএমইএ এর সাবেক পরিচালক। খন্দকার বেলায়েত, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতে যেটি বলছিলাম যে সাম্প্রতিক সময়ে আমরা পোশাক খাতে একটু অনিশ্চয়তা দেখছি, বিশেষ করে শ্রম অসন্তোষ যদিও বলা হচ্ছে। একটু বলবেন যে আপনারা আসলে পরিস্থিতিটা কিভাবে দেখছেন বা কি পরিস্থিতি মোকাবেলা করছেন সাম্প্রতিক সময়ে? আসলে আমরা যারা পোশাক শিল্পের সাথে সম্পৃক্ত, আমাদের বিশেষ করে গত 1 সপ্তাহের মধ্যে আমাদের কপালে খুব ভাঁজ। আমরা মানে অবাক হচ্ছি। এটা শুরু হয় গত 2 সপ্তাহ আগে থেকে। প্রথমে আশুলিয়াতে 20-30টা কারখানা শুরু হলো। তো বহিরাগত কিছু এসে ভিতরে যারা কর্মরত তাদের কাছে খুব প্রেশার ক্রিয়েট করছে যে তোমরা কাজ বন্ধ করে তোমরা বের হও। এরপরে ক্রমান্বয়ে বাড়তে বাড়তে সর্বশেষ আজকের যেটা আপডেট, আজকে বলতে আজকে 11ই সেপ্টেম্বর 114টা কারখানা আজকে বন্ধ। এর মধ্যে 23 থেকে 24টা মালিক পক্ষ অবৈধ ধর্মঘট একটা ধারা আছে, 13-র এক ধারায় বন্ধ করেন। আর কিছু ফ্যাক্টরি মানে বেতন পেমেন্ট করবেন, নিজেরা সেফটির জন্য বন্ধ রেখেছেন। এই যে অস্থিরতা চলছে, পোশাক খাত তো রপ্তানিমুখী খাত, বিদেশি ক্রেতা যারা, তারা কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন? বিশেষ করে বড় বড় ক্রেতা প্রতিষ্ঠান যেগুলো আছে তারা কি বলছেন? আপনারা কি মনে করছেন কি না যে এই পরিস্থিতি চলাতে যারা আন্তর্জাতিক যারা ক্রেতা আছে তাদের আত্মবিশ্বাসে কোনো ঘাটতি তৈরি হচ্ছে? আপনি খুব মূল্যবান প্রশ্নটাই করেছেন। আসলেই রাজনৈতিক যে একটা পট পরিবর্তন হলো, পট পরিবর্তনের পরে আমাদের যারা রিলেটেড বায়াররা আছেন তারা কিন্তু খুব একটা আশাবাদী ছিলেন, বেশ কিছু কোয়ারে দিয়েছিলেন। আমরা আশার আলো দেখছিলাম যে আমাদের ব্যবসা, বিশেষ করে ইউরোপ সহ অন্য পশ্চিমা বিশ্বে তো আমাদের মেইন বাজার, সেখানে আমাদের আগের চেয়ে বেশ ভালো রপ্তানি হবে। তো এখন যেভাবে ধরেন কয়েকটা মিটিং আমরা প্রশাসনিক সাথে আমাদের যে সংগঠন আছে ধাপে ধাপে এবং সকল স্তরের সিনিয়র মালিকরা আছে, আমাদের ব্যবসায়িক নেতৃবৃন্দ আছেন, নেতা আছেন, সবাই মিলে এটাকে রোধ করার জন্য এবং রিয়েল কারণ মানে সঠিক যে কি কেন, তো সেটা বের করার জন্য বেশ কয়েকটা মিটিং এবং আলোচনা হচ্ছে। কিন্তু আসলে কোনো পদক্ষেপই এটাকে রোধ করা যাচ্ছে না, ক্রমান্বয়ে এটা বাড়ছে। এখানে শ্রমিকরা অনেক সময় ওদেরকে প্রশ্ন করলেও তারা ঠিক তাদের সঠিক দাবি বা তারা এটা কেন করছে তারা বলতে পারছে না। আবার অনেক শ্রমিক বলছে আমাদেরকে বাধ্য করা হচ্ছে। আবার কিছু লিখিত বহিরাগত থেকে কিছু দাবি এসেছে, সেগুলি অযৌক্তিক এবং অপ্রাসঙ্গিক। কারণ এখানে একটু করে বলতেই হয়, আমাদের মজুরি যে কমিশন আজ থেকে 9 মাস আগে যেটা আপনার কার্যকরী হয় ডিসেম্বর 23 কার্যকরী হয়, সেটা তো মুদ্রাস্ফীতি ক্যালকুলেশন করে মজুরি কমিশন এটা ঠিক করে। সুতরাং এখন যে তাদের দাবি দেওয়াগুলো কিছুটা আমি দেখলাম, সেখানে কিছু আছে যে বৈষম্য মানে সম অধিকার, মানে নারীরা বেশ এখানে কাজ করছে, সে তুলনায় পুরুষরা কাজ করার সুযোগটা কম, এটা একটা দাবি।
তো দ্বিতীয়ত আরেকটা দাবি, তাদের অ্যাটেন্ডেন্স বোনাস। কোনো কোনো ফ্যাক্টরিটা 500 টাকা দিচ্ছে, সেখানে তারা 800 টাকা বা 900 টাকা চাচ্ছে। তৃতীয়ত তাদের দৈনিক যে একটা টিফিন দেওয়া হয়, অনেকে ক্যাশ দিয়ে থাকেন, অনেকে আবার সাপ্লাই দিয়ে থাকেন সেটা। চতুর্থত ওভারটাইম করলে তাদের কিছু বেনিফিট দেওয়া। আর এরপর আরও কিছু মাতৃত্বকালীন ছুটি। তো অনেকগুলো দাবির মধ্যে আসলে একদম অনেকগুলো কিন্তু বেশ যারা কমপ্লায়েন্স ফ্যাক্টরি তারা দিচ্ছেন। তো এটার জন্য তো এই পরিবেশ সৃষ্টি করার প্রয়োজনটা ছিল না। আমরা অতীতে দেখেছি যে এইরকম সংকটময় পরিস্থিতি যখন তৈরি হয়, তখন আপনি বলছিলেন যে আপনাদের যে সংগঠন বিজিএমই আসলে খুব দূরদর্শী নেতৃত্ব আমরা অতীতে দেখেছি। যে কোনো সংকটময় পরিস্থিতি, করোনাকারের পোশাক খাত যখন একেবারে হুমকির মুখে, তখন সরকারের কাছ থেকে প্রণোদনা সহ নানা উদ্যোগ আমরা দেখেছি। এখন যে বিজিএমির নেতৃত্ব, আপনার কি এই নেতৃত্ব সংকটের কথা বলবেন যে আসলে আলাপ হচ্ছে, তাহলে উদ্যোগ নেই, বিজেপি কি অদূরদর্শী নেতৃত্বে চলছে? তাহলে আসলে বৃক্ষত নাম কি ফলে পরিচয়। আমরা যারা পোশাক শিল্পের সাথে সম্পৃক্ত আছি, এখানে বিভিন্ন ক্যাটাগরির ফ্যাক্টরি আছে, বৃহৎ, মাঝারি এবং ক্ষুদ্র। তো বিজিএমই নেতৃত্বের প্রতি সবারই কিছু প্রত্যাশা থাকে। যখন এই ধরনের কোনো সমস্যা হয়, তখন আমরা অবশ্যই আমাদের সংগঠনের অ্যাক্টিভিটিস, পারফরমেন্স, তাদের যোগ্যতা, এগুলি আমরা বিচার করি বা আমরা একটা ভাবি যে কোথায় ল্যাকিং হচ্ছে। বর্তমানে অ্যাকচুয়ালি আসলে রাজনৈতিক পট পরিবর্তনের পরেই বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে অফিস বিয়ারার 8 জন ছিলেন, তার মধ্যে বর্তমান প্রেক্ষাপটের জন্য 4 জন সরাসরি কাজ করতে পারছেন না, এবং তারা সিনিয়র, বিশেষ করে প্রেসিডেন্ট এবং ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট বা অন্যান্য যারা সিনিয়র। আর যারা 4 জন আছেন, তো তাদের পক্ষে তারা চেষ্টা করছেন, তারা ধরেন প্রশাসনিক ডাকছেন, সেনাবাহিনী ডাকছেন, বিবিসি প্রতিনিধি ডাকছেন, এবং আমাদের সকল ব্যবসায়িক নেতা, পোশাক শিল্পে যারা প্রাক্তন প্রেসিডেন্ট, তাদের নিয়ে যাচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দেখা করছেন। কিন্তু আমরা তো কোনো ফল দেখছি না। আমরা প্রতিনিয়ত সকালে উঠে আতঙ্কে থাকি, কখন আমার ফ্যাক্টরিতে আবার কাজ বন্ধ হয়। আবার বিশেষ করে আজকেই সর্বোচ্চ 114, আমি জানি না এরপরে হ্যাঁ আগামীকাল কি হবে। আমরা তো দেখলাম যে গত 9 মার্চ যে বিজিএমই নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে আসলে এক ধরনের রাজনৈতিক মদতে নিয়ন্ত্রিত ভোট বলা যায়। একজন অনেকটা বিতর্কিত এবং অব্যবসায়ী এস এম মান্নান কোচি প্রেসিডেন্ট নির্বাচিত হন। তখন থেকে তো আসলে বিজিএমির নেতৃত্ব দুর্বল হওয়া শুরু করে, নাকি? ব্যাপারটা তো তাই নট দ্যাট, অ্যাকচুয়ালি এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমি যেহেতু বিজিএমির সাথে দীর্ঘ 25 বছর যাবত সম্পৃক্ত আছি, এবং এটা আসলে 2004 সাল থেকে শুরু হয়। তো 4 সাল থেকে শুরু হয়ে এটা ক্রমান্বয়ে যে অপকৌশল, যারা ধরেন ভোট দেবেন, তারা সঠিক নেতা নির্বাচনের জন্য, কারণ অ্যাকচুয়ালি আমি যেটা স্ট্রেট বলবো, আমার যদি সদস্য ভাইরা কিছু মনে করলেও করার কিছু নাই, কারণ বাস্তবতা আমাকে বলতেই হবে। আসলে আমি মনে করি ভোটারের কোয়ালিটির উপরেই নেতা নির্বাচিত হবেন। তো এখন ভোটারের কোয়ালিটি কি, এখন যদি একজন সম্মানিত ভোটার যদি বাস্তবিক সমস্যার সাথে যে কোনো কারণে হোক আনফর্চুনেটলি রিলেশন না থাকে, তাহলে উনি সে পেইনটা উনি বুঝবেন না। সে আজকে যে ভাইয়ের কারখানাটা বন্ধ, উনি ওনার ব্যথাটা বুঝেন, উনি বায়ার হারাবেন, ওয়ার্কিং ক্যাপিটাল ঘাটতি হবে, ওনার ঋণ বাড়বে। আবার পাশাপাশি আরেক ভাই যদি দীর্ঘদিন ফ্যাক্টরি বন্ধ থাকে, ওনার কিন্তু সেই পেইনটা নাই। হ্যাঁ, ওনার জন্য কিছু করণীয় আছে। ওনার পেইন হয়তো ওনার মামলা থাকবে, হয়তো ওনার ব্যাংক ঋণ থাকবে, আরও কিছু ভাই থাকবে তারা হয়তো সিক ইন্ডাস্ট্রি থাকবে। তো আসলে সম্মানিত বিজিএমইর প্রত্যেকটা সদস্যর তাদের প্রত্যেকের কিছু আশা আকাঙ্ক্ষা থাকে আমাদের নেতৃত্বের উপর। তো যে কোনো কারণে হোক, বিশেষ করে গত 4 থেকে 5টা টার্ম আমাদের এই সংগঠন আগে এমনটা ছিল না। এটার উপর রাজনৈতিক প্রভাব বিস্তার করে কিছু কিছু আমাদের নেতা নির্বাচিত হয়েছেন। সেটা পরবর্তীতে একজন নেতা, আমি ধরলাম একজন প্রেসিডেন্ট, উনি প্রেসিডেন্ট হওয়ার পরে আমরা যারা সদস্য আছি বা সাধারণ সদস্য আছি, আমরা চিন্তা করব আমাকে নিয়ে উনি ভাবছেন কিনা,
আমার বর্তমান, আমার সার্ভাইভাল পয়েন্ট, আমার নেক্সট ফিউচার, আমার মার্কেটিং। কিন্তু যখন দেখি ওনাদের অনেকেই ওনাদের একটা বিশেষ উদ্দেশ্যর জন্য ওনারা প্রেসিডেন্ট হওয়ার জন্য চেষ্টা করেছেন, যে কোনোভাবে হয়েছেন, পরবর্তীতে ওনাদের ইচ্ছাটা কি ছিল সেটা কিন্তু জাতি দেখে। তো আসলে আমি এই জায়গায় একটু বলতে হচ্ছে, ব্যবসায়িক নেতাদের আসলে রাজনীতির সাথে ওইভাবে সরাসরি সম্পৃক্ততা থাকলে আমার মনে হয় সদস্যদের স্বার্থ সেখানে বিঘ্নিত হয়। আপনি পোশাক খাতের নানা সংকটের কথা বলছিলেন। আমি শুরুতে বলছিলাম যে পণ্য রপ্তানি থেকে সরকার এই অর্থ বছরে $50 বিলিয়ন আয় করতে চায়। আমরা দেখলাম জুলাই এবং অগাস্ট এই 2 মাসের রপ্তানি পরিসংখ্যান আমরা জাতীয় রাজস্ব বোর্ড থেকে পেয়েছি। $789 কোটি রপ্তানি আয় হয়েছে। 382 কোটি অগাস্টে এবং 382 কোটি জুলাইয়ে এবং 407 কোটি অগাস্ট মাসে আয় হয়েছে। এই যে রপ্তানির এই যে আয় কিছুটা বেড়েছে, এটি কি বিশ্বাসযোগ্য আপনাদের কাছে? অ্যাকচুয়ালি সাম্প্রতিক ইপিবি এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর যে রিপোর্ট এবং বাংলাদেশ রিপোর্টের মধ্যে কিছুটা মতৈক্যতা বা আমরা ডিফারেন্স দেখতে পেয়েছি। এই যে কিছুক্ষণ আগে আপনাকে বললাম, এটা আসলে আমাদের বিজিএমই ইপিবি বা বাংলাদেশ ব্যাংকের উপর ডিপেন্ড করা লাগে না। কারণ বিজিএমই যদি বিভিন্ন সেল থাকে, যেমন আমি অ্যাকুরেট স্ট্যাটিস্টিক্স যেটা, সেটা যেহেতু বিজিএমই থেকে ইউডি হচ্ছে, এক্সপোর্ট হচ্ছে, বিজিএমই চাইলে এই পরিসংখ্যানটা অ্যাকুরেট করে এবং জাতির কাছে এই যে আমরা একটা মানে মাঝে মাঝে খুব প্রশ্নের সম্মুখীন হই, আমাদের বিব্রত হতে হয় না। তো বিজিএমই চাইলে আসলে করণীয় অনেকটাই আছে। যেমন ধরেন আপনি বললেন যে 40 বিলিয়ন তো আমাদের গত মাসে, তো আমরা আরও কিছু জায়গায় যদি আমরা আন্তরিকভাবে চাই কাজ করতে পারি, যেমন আমি প্রায় গতানুগতিক একটা কথা বলে থাকি যে আমাদের ধরেন বিজনেস ডাইভার্সিফিকেশন একটা বিষয় আছে, নতুন মার্কেট অন্বেষণ আছে। এই সমস্ত জায়গায় আমি সরাসরি যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি রিলেটেড জায়গায় আমার কথাটা যায়, যেমন আমাদের অ্যাম্বাসিগুলো আছে বিভিন্ন জায়গায়, তারা তো আমাদেরকে মানে খুব হেল্প করতে পারেন যে যে দেশে ওনারা আছেন ওই দেশের ক্যাটাগরিলি কোন আইটেমের চাহিদা কেমন এবং ওই দেশ কোত্থেকে কী দামে কিনছে, এই তথ্যটা দিলে আমরা বিডিবি যদি একটা সেল থাকে, আমরা সে জায়গায় স্বল্প শ্রমে আমরা একদম মার্কেটিং ডেভেলপ করতে পারি। পাশাপাশি এই যে ডেভেলপমেন্ট করার পাশাপাশি ভ্যালু এড হতে পারে, এইটা আমাদের এক্সপোর্ট ভলিউমটা বাড়বে এবং আমাদের সম্মানিত সদস্য যারা আছেন তারাও মানে ইনফরমেশন পাবে স্বল্প খরচে। কারণ অনেক সময় ইন্ডিভিজুয়ালি একটা ফ্যাক্টরির পক্ষে, একটা মালিকের পক্ষে এত ইনভেস্ট করে এই তথ্যগুলি পাওয়াটা সম্ভব না। তো ওই যে আমি আবার একই কথা আসি, তো বিজিএমইতে যথেষ্ট কাজ করার সুযোগ আছে। আমাদের যে আমি 3টা ক্যাটাগরি বললাম, 3টা ক্যাটাগরির আমাদের যে কারখানাগুলি আছে বা মালিক ভাইরা আছে, তাদের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করার যথেষ্ট সুযোগ থাকে। মানে সরকারের যদি নীতি সহায়তা উদ্যোগ থাকে, যেটি সরকার যেটা লক্ষ্য করছে যে $57 বিলিয়ন, সেটা পণ্য থেকে $50 বিলিয়ন, আপনারা সাহস করতে পারেন যে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব? হ্যাঁ, আমার সম্ভব। এটার জন্য করতে হবে, ধরেন 3টা ক্যাটাগরি যে বললাম, কোনো ভাই আছেন ধরেন ওনাকে যদি একটু সামান্য, আমি মনে করব বিজিএর পক্ষ থেকে স্টাডি করে যদি তাকে একটু সাপোর্ট দেওয়া হয়। কারণ আরেকটা জিনিস আমি প্রায়শই বলে থাকি যে এন্টারপ্রেনিয়র কিন্তু ইম্পোর্ট করা যায় না, উদ্যোক্তা কেনাও যায় না। তো এটা যারা উদ্যোক্তা আছেন তাদের হয়তো যোগ্যতা আছে, কিন্তু লজিস্টিক কিছু সাপোর্টের জন্য হয়তো পারছেন না। এগুলি যদি একদম প্রপারলি নিউট্রালি যদি অ্যাসেসমেন্ট করে সাপোর্ট দেওয়া হয়, তাহলে হ্যাঁ ওই জায়গায় একটা মানে আমাদের ক্যাপাসিটি সর্বোপরি বাৎসরিক আমাদের এক্সপোর্ট ভলিউমটা বৃদ্ধি করার একটা সুযোগ আছে। আপনি বিজিএমইকে শক্তিশালী করার কথা বললেন, মেনে নিলাম, কিন্তু আমরা ইদানিং যেটি শুনছি যে ইউডির কথা বলছিলেন, ইউডি নিতে গিয়ে ব্যবসায়ীরা নানা কথা বলছেন, অনৈতিকভাবে লেনদেন করতে হচ্ছে, ব্যবসায়ীরাই নানা সময় আমাদেরকে বলেন। একটু বলবেন যে আসলে আপনিও তো ব্যবসা বাণিজ্য দেখাশোনা করছেন, কি পরিস্থিতি আসলে হয় বিজিএমইতে? আসলে এটা খুব সেনসিটিভ কোশ্চেন, মাঝে মাঝে পেপারে বা মিডিয়াতে আমরা এটা পেয়ে থাকি। তো আসলে সব জায়গায় ভালো মন্দ থাকে,
হয়তোবা আমাদের কোথাও কোনো ল্যাকিংস আছে, না হলে এই সুযোগটা কিভাবে পায় যারা অসৎ ব্যবসায়ী। কারণ আসলে হয়তো 2-4 জনের জন্য পুরো সেক্টরের উপর একটা মাঝে মাঝে বদনাম হয়, আমরা খুব বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তো ওই জায়গায় অবশ্যই ল্যাকিং কিছু আছে। যদি সঠিক নেতৃত্ব থাকে এবং ভালো সংস্কার করা যায়, সুতরাং এগুলো কোনো সুযোগ থাকে না। আমাদের রপ্তানি বাড়ছে, আমাদের মোট রপ্তানি আয়ের 80% বেশি এই খাতের অবদান, এগুলো একটা প্রেক্ষাপট মেনে নিচ্ছি। কিন্তু এটি সত্য যে নানা কারণেই নানা পরিস্থিতিতে পড়ে অনেক প্রতিষ্ঠান রুগ্ন হয়ে পড়ছে। তো যে সমস্ত প্রতিষ্ঠান রুগ্ন হয়ে পড়ছে তাদের জন্য এই খাতে কি আসলে কোনো, তারা যাতে বেরিয়ে যেতে পারে, কোনো পলিসি কি আছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি খুব অনেকগুলি প্রশ্ন করেছেন, খুবই ভালো। রুগ্ন শিল্প এটাও একটা, জাস্ট আমরা যখন বোর্ডে ছিলাম, আমাদের প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রুবানা হক, উনি এটাতে অনেকটুকুনি এটা নিয়ে খুব কাজ করেছিলেন, কাজ করার চেষ্টা করেছিলেন। আসলে ওনার বোর্ডে আমাদের করোনা মোকাবেলা করতে গিয়ে যথেষ্ট ব্যাক পেতে হয়েছে, আমাদের সময় দিতে হয়েছে, কিন্তু এরপরে আশানুরূপ এইটা কোনো অগ্রগতি হয় নাই। এটা কোনো বিষয় না, কারণ আমরা যখন এখন প্রতিনিয়ত দেখছি হাজার কোটি শত কোটি পাচার হচ্ছে বা অপচয় হচ্ছে, তো সেই জায়গায় যারা উদ্যোক্তা ছিলেন, যে কোনো আনফরচুনেট রাজনৈতিক অস্থিরতা হবে, প্রাকৃতিক দুর্যোগ হবে, বা অনেক সময় বায়ারদের কর্তৃক অনেকগুলো অর্ডার ক্যান্সেলেশন, ডিসকাউন্ট বা এয়ার শিপমেন্ট বা বায়ার ব্যাংক্রাপসি হয়, এর মধ্যে আমাদের অনেক ভাই হয়তো তারা এতে ছিলেন, বেকায়দা ছিলেন। তো সুতরাং এই রুগ্ন শিল্প নিয়েও কিন্তু ইচ্ছা করলে এবং সদিচ্ছা থাকলে সঠিক পরিসংখ্যান নিয়ে গবেষণা করে যে সরকারি দায়িত্বে থাক না কেন তাদেরকে যদি উপস্থাপন করা যায়, এই কাজটা করা সম্ভব। আরেকটা জিনিস, সাম্প্রতিক সেকেন্ড স্টেপে অনেক ভাই ওনারা হয়তো এক্সিট চাচ্ছেন। যেমন আমরা যে সকল ক্রেতার কাজ করি, ওনারা যখন ব্যাংক্রাপসি হয়, ওনাদের কিন্তু এক্সিট পলিসি আছে, কিন্তু আমাদের সে জায়গায় কিন্তু এক্সিট পলিসিটা নাই। তো সাম্প্রতিক আমি ধন্যবাদ দিব, কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকে একটা সার্কুলার ছিল, তো সেটাতে কিছু কাজ করার সুযোগ আছে। কারণ সেটা ওনারা যেভাবে দিয়েছেন, বুক ভ্যালুর উপর 10% দেওয়া এবং রিমেনিং ব্যালেন্সটাকে শুধু প্রিন্সিপালের উপর সর্বোচ্চ 3 বছর 36 মাসে ইনস্টলমেন্ট। তো সেই যোগ্যতা বা সক্ষমতা যদি একজন মালিকের থাকে, সত্যিকার অর্থে ওনার কিন্তু এক্সিট নেওয়ার দরকার নাই। তো আসলে যদি আমাদের সঠিক নেতৃত্ব আসে বা থাকে, এটা সুন্দরভাবে এটার যে ইম্প্যাক্ট, যে সমস্ত ব্যাংকগুলিকে এই ক্যাপিটালটা ব্লক হয়ে আছে সেটা পে ব্যাক পাওয়া যায় এবং লিকুইডিটির মধ্যে ব্যাংকের জন্য সুবিধা, এক্সিট, আসলে কাজ করার যথেষ্ট সুযোগ আছে। এখানে দরকার গবেষণা, এখানে দরকার যোগ্য লোক, যোগ্য জায়গায় থাকা। আমরা শুরুতে যেটি আলাপ করছিলাম, পোশাক খাতের অস্থিরতা তো আপনারা অনেকেই বলছেন যে আসলে এই অস্থিরতার পেছনে আসলে শ্রমিক, যারা কারখানার বেতনে যার পরিবার চলে, সংসার চলে, সে এটার সাথে জড়িত হওয়ার কথা নয়। একটু বলবেন যে আসলে এই যে নৈরাজ্য বলেন, অস্থিরতা বলেন, কারা করছে, এটার পেছনে কোনো ষড়যন্ত্র দেখছেন কিনা? আমি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার যেটা অবজারভেশনে আমি বলবো, এটা বর্তমান যারা দায়িত্বে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এটা সম্ভবত তাদেরকে বিব্রত করার জন্য একটা অপপ্রয়াস। এটা আমার মনে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাদের স্বার্থে আঘাত দিচ্ছেন বা যে কোনো কারণে দিয়েছেন, এবং যারা ওনারা দায়িত্বে থাকাতে বেকায়দা আছেন, তারা কায়দায় ফেরার জন্য এটা একটা অপপ্রয়াস হতে পারে। আসলে কষ্ট লাগে, পাশাপাশি তো আমার দেশের ক্ষতি হবে। এই যে বায়াররা এখন ইমপ্রেশন নষ্ট হবে, এখন নেক্সট সিজনে ওনারা অর্ডার মাইগ্রেট করবেন, আমাদের যারা কম্পিটিটর তারা যতটুকু না ঘটছে, আমাদের যতটুকু আমরা বেকায়দায় আছে বা যা ঘটছে, তারা তাদের ভবিষ্যৎ মার্কেটিংয়ের স্বার্থে এটা আরও ব্যাপকভাবে ফলাও করে আরও তারা বায়ারদের কাছে মানে প্লেস করবে। কারণ যদি অর্ডার একবার মাইগ্রেট হয়ে যায়, একটা ব্যাড ইমপ্রেশন অলরেডি আমি মনে করে হয়ে গেছে, এটাকে রিকভার করা তো আসলে খুব দুরূহ ব্যাপার। তো এটা বর্তমানে আমার মনে হচ্ছে আর বসে না থেকে, শুধু সীমাবদ্ধর মধ্যে আলোচনা না থেকে, খুব স্ট্রং মেসেজ মাননীয় প্রধান উপদেষ্টা সহ, বিশেষ করে বাণিজ্যিক উপদেষ্টা সহ রিলেটেড সকলকে নিয়ে, যেহেতু অর্থনীতি
অর্থনীতির সাথে আমার দেশ এবং দেশের ভবিষ্যৎ জড়িত। আমরা সকলে এই দেশের সন্তান। আমরা উত্তরোত্তর আরও উন্নতির স্বার্থে, অর্থনৈতিক ঝুড়ি আরও বেশ ভারী করার স্বার্থে আমাদের খুব স্ট্রং একটা স্টেপ এবং পদক্ষেপ আমার মনে হয় আর কালক্ষেপণ না করে সকলেই মিলে এটা আজকের মধ্যে একটা উদ্যোগ না নিলে আমরা যা ক্ষতি হয়েছে আরও ক্ষতির আশঙ্কা দেখছি। আমরা সম্প্রতি এনবিআর একটা উদ্যোগ দেখেছি যে কাস্টমস ঘিরে আমদানি রপ্তানি বাণিজ্য যাতে একটু সহজ হয় এজন্য তারা একটা সমন্বয় কমিটি 24 সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটি তৈরি করেছে। আপনার কি মনে হয় যে এই কমিটির ফলে আপনার যারা বাণিজ্যের সঙ্গে জড়িত, যারা রপ্তানি বাণিজ্যের সঙ্গে জড়িত, আপনাদের ব্যবসা বাণিজ্য কিছুটা সহজ হবে বলে মনে হয় কি? হ্যাঁ, অবশ্যই সহায়ক হবে। এখন আর এটা বলার বাকি রাখে না। আমরা তো মাঝে মাঝে অপ্রত্যাশিত কিছু খরচ সব জায়গায় করতেই হয়, কারণ আমরা বাধ্য। কেন বাধ্য? আমাদের সময়টা থাকে লিমিটেড। আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের ইম্পোর্টটা করতে হয়, তারপরে আবার নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা এক্সপোর্ট করতে হয়। যখন এই ধরনের প্রতিবন্ধকতা আমরা পড়ি তখন আমাকে তখন ভাবতে হয় অপশান কোনটা আমার জন্য ফেভারেবল, যে আমি অন টাইম শিপমেন্ট করতে না পারলে আমার কত টাকা ক্ষতিপূরণ করতে হবে। নট অনলি ক্ষতিপূরণ, আমার তো ইমপ্রেশন নষ্ট হবে। প্রথম নষ্ট হবে আমার ফ্যাক্টরির, দ্বিতীয় নষ্ট হবে আমার দেশের। তো সেই জায়গায় আমরা অনেক জায়গায় জিম্মি আসলে আমরা ছিলাম। তো আসলে একদম উপর থেকে শুরু করে আমরা যদি সকলে আমার দেশকে সত্যিকারে ভালোবাসি, আমরা যার যার অবস্থান থেকে যদি আমরা অনেস্টলি কাজ করতে চাই, তো আসলে সব কিছুই সম্ভব। অসম্ভব আমি কিছু মনে করি না। অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে একটি আশার জায়গা তৈরি হয়েছে সব মহলেই, আপনাদের মধ্যেও নিশ্চয়ই একটি আশার জায়গা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের একক দেশ হিসেবে তো পোশাকের সবচেয়ে বড় বাজার। তো আপনারা কি আশা করছেন যে এই বাজারে আপনারা বহু প্রত্যাশিত জিএসপিটা এই অন্তর্বর্তীকালীন সরকার? জিএসপি আমি প্রথমত আজকে যে মিডিয়াতে খবর দেখলাম, আমাদের বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক এটা সংস্কারের জন্য একটা ফান্ড সম্ভবত এডিবি থেকে পাচ্ছে। তারপরে আমাদের আর অনেক কিছু ভালো ভালো উদ্যোগ, এবং আমেরিকা মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা সাহেবের সাথে আমাদের বিজনেস নিয়ে মনে হয় অতি সম্প্রতি কিছু কথাবার্তা বলবেন। আর আমরা আশাবাদী আমাদের বিজনেস যদি আমরা আনরেস্টভাবে প্রোডাক্টিভিটি ঠিক রেখে কোয়ালিটি মেনটেন করতে পারি, আমরা উত্তর খুব ভালো করার আমরা যথেষ্ট আমরা সম্ভাবনা দেখছি। কিন্তু যে প্রেক্ষাপট গত এক সপ্তাহ বা 10 দিন আমরা দেখলাম, তো এটাই আমাদের সকলের কপালে এখন ভাঁজ আর কি। মানে একদিন রপ্তানি খাত আক্রান্ত হলে প্রায় আমাদের 10 থেকে 12 হাজার কোটি টাকার লোকসান হয়। তা তো আছে, এবং ইনডাইরেক্টলি তা তো এক্সপোর্ট লোকসান হয়, আমাদের রিলেটেড আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলি ক্ষতিগ্রস্ত হয়, অনেক ধরনের মাল্টি এফেক্ট এটা আসলে। কারণ আমি যে এক্সপোর্টটা করছি আমার সাথে ব্যাকওয়ার্ড একটা লিঙ্কেজ আছে, আমার সাথে সম্পৃক্ত কে না, আপনি একটু ভাবলে অবাক হবেন, আমাদের সাথে সম্পৃক্ত কিন্তু সেই একদম ট্রান্সপোর্ট পর্যন্ত ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, প্রত্যেকটা জিনিস সবাই ক্ষতিগ্রস্ত। তো আমি শুধু 40 বিলিয়ন বা 50 বিলিয়ন এক্সপোর্ট দেখছি, কিন্তু ইনডাইরেক্টলি এবং ডিরেক্টলি তো আরও অনেকে জড়িত। তো এটা ক্ষতি তো আরও ভয়াবহ। একটু বলবেন যে আমরা পোশাক খাত নিয়ে এখন, শেষ প্রশ্ন আমার, যে স্টেজে এখন আছি, এই পোশাক খাতের কি আর পরিসর সম্ভব? অবশ্যই সম্ভব। কিভাবে একটু বলবেন? অবশ্যই সম্ভব। প্রথমত ওই যে আমি আপনাকে বললাম কিছু উদ্যোক্তা আছে, তাদের যদি সামান্য কিছু তাদের উপর অ্যাসেসমেন্ট করে এবং ক্যাটাগরিক্যালি এবং নিউট্রালি এবং রিয়েল অ্যাসেসমেন্ট করে তাদের যদি সাপোর্ট দেওয়া হয়, তারা হয়তো আর একটু সাহস পাবেন। আর বিভিন্ন কারণে অনেক উদ্যোক্তা ওনারা জানেন, অভিজ্ঞতা আছে, তারা কিন্তু সে কাজ করতে পারছেন না। এবং আমাদের বর্তমান যিনি উপদেষ্টা প্রধান উপদেষ্টা আছেন, উনি তো আসলে নট অনলি আমার দেশ না, উনি মোটামুটি পৃথিবীতে ওনার যে ইমেজ, ওনার যে পরিচিতি, ওনার যে অ্যাক্সেস আছে, তো ওনাকে আমরা কাজে লাগিয়ে আমরা আমাদের মার্কেটিং তো অবশ্যই বাড়াতে পারবো, এবং পাশাপাশি আমরা স্বল্প সুদে টাকা নিয়ে ভালো উদ্যোক্তাদেরকে লজিস্টিক সাপোর্ট দিয়ে আমাদের ক্যাপাসিটি উত্তরোত্তর আমরা বৃদ্ধি করতে পারবো, যেটা অবশ্যই আমরা আরও আগের চেয়ে
মানে উপরের দিকে মানে ওদের মানে খুব ভালো কিছু করার আমাদের সুযোগ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। খন্দকার বেলায়েত হোসেন, আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ তৈরি পোশাক খাত নিয়ে আলাপ করলাম। অতিথি যেটি বললেন যে আমাদের পোশাক খাত কিন্তু এখনও প্রসার সম্ভব, কিন্তু সাম্প্রতিক যে অস্থিরতা চলছে সেটি কিন্তু বিদেশি ক্রেতাদের একটি শঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে। বাংলাদেশ কিন্তু বিশ্ব পোশাক বাজারের প্রাণ স্পন্দন হিসেবে পরিচিত। আমরা চাই পোশাক খাত টিকে থাকবে এবং মালিক শ্রমিক সবার সম্পর্কে পোশাক খাত আরও উন্নতি করবে। সেই প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।